আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমরা অবিরত সৃষ্টিশীলতায় নিমগ্ন থাকি, যে যার মতো করে সৃজনশীলতাকে বিকশিত করে চলেছি। কেউ বা গানে, কবিতায়, নাচে, লেখায়, এবং অবশ্যই আমরা সৃজনশীল হচ্ছি অনবরত সাজগোজ এবং পোশাক আশাকে। এবং এর পেছনে যাদের আমরা কারিগর মেনে থাকি, বলে থাকি, তারাই হচ্ছে ফ্যাশন কোরিওগ্রাফার বা ডিজাইনার। তো আলাপনে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত, নমস্কার। সঙ্গে রয়েছে আমি মণিদীপা, এবং আমাদের স্টুডিওতে আজকে আলাপনে রয়েছেন রাজ্যের প্রখ্যাত গ্রুমিং এক্সপার্ট এবং ফ্যাশন কোরিওগ্রাফার শ্রী অনিরুদ্ধ ভৌমিক। আপনাকে নমস্কার। নমস্কার। নমস্কার, স্বাগত জানাই সান্দন টিভিতে এবং আলাপন অনুষ্ঠানে। ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। লাস্ট টাইম ভিজিট করেছিলাম, তখন টক শোতে আপনিই ছিলেন, তো সেম আজকেও টক শোতে আপনি আছেন। সো হ্যাপি অ্যান্ড গ্ল্যাড ফর দ্যাট। একদম, আমরাও ভীষণভাবে খুশি যখনই আপনাকে আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দেন। অসম্ভব ব্যস্ত সবাই, কর্মময় জীবন, এবং আপনি তো অবশ্যই ব্যস্ত বিভিন্ন সৃজনশীল কাজে। আর ফ্যাশন মানেই তো আমাদের নিত্য দিনের যে পরিবর্তন, আধুনিকতার সঙ্গে আমাদের পরম্পরাগত যে ফ্যাশন। তো সেই ক্ষেত্রে কি আপনি কি মনে করেন যে ভারতবর্ষে কবে থেকে ফ্যাশন ডিজাইনিং ব্যাপারটা একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে? ওকে, আমি যদি এখন বলি যে ইন্ডিয়ান কালচার, যেহেতু আমরা ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান কালচার যদি আমি বলতে চাই তাহলে বলবো যে এই ফ্যাশন জিনিসটা এসছে অ্যাব্রড থেকে। ঠিক আছে, একটা টাইম ছিল, একটা সেঞ্চুরি ছিল, যে টাইমে মানে ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে প্রচুর রেপিউটেড লোকরা রয়েছে যারা ফ্যাশন, কোরিওগ্রাফি, ড্রেস ডিজাইনিং নিয়ে প্রচুর কাজ করে থেকেছে। তো সেখান থেকে এটা আপনি বলতে পারেন যে 1800 সেঞ্চুরি থেকে। ঠিক আছে, তো লাইক 1820, 1830 সেরকম টাইম থেকে সেই জিনিসগুলো চলে আসছে ইন্ডিয়ার বাইরের থেকে। তো সেইগুলো থেকে ইন্ডিয়ান কালচার ইন্সপায়ার হয়েছে। আমরা দেখবেন যে যে কোনো একটা ভালো কাজে পজিটিভিটি সাইড দিয়ে আমরা প্রচুর ইন্সপায়ার হয়ে থাকি ভালো ভালো জিনিসে। তো সেরকমভাবে ইন্ডিয়ান কালচার সেভাবেই ইন্সপায়ার হয়েছে। তারপর থেকে কি হচ্ছে, র্যান্ডম সেগুলো নিয়ে ইন্ডিয়ান কালচার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তারপরে যেরকম আমরা দেখতেও পারি টিভিতে, লাইক সেরকম প্রচুর ড্রেস ডিজাইনিংয়ের ইভেন্ট হয়ে থাকছে, ড্রেস ডিজাইনিংয়ে সেরকমভাবে সিরিয়াল হয়ে থাকছে বা কোনো কন্টেস্ট হয়ে থাকছে। আমি যদি এখন বলি যে মডেলিংয়ের মধ্যেও প্রচুর আমরা ইভেন্ট দেখে থাকি, লাইক কন্টেস্ট, প্যাজেন্ট, শো, কম্পিটিশন, এগুলো। তো ইন্ডিয়ান কালচারে ডে বাই ডে সেই জিনিসগুলো থেকে আপগ্রেড হচ্ছে ডে বাই ডে। আর আগামী দিনেও আজকে ডেটে যেরকম আপগ্রেড হয়েছে, তো আগামী দিনে প্রচুর আরও আপগ্রেডেশন হবে, আমরা আশা রাখছি। হ্যাঁ, সেটাই। আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, অবশ্যই আমরা সেই জায়গায় পৌঁছবো। কিন্তু কি বলবেন যে অনেকেই কিন্তু তারপরেও এখনো অনেক লোক রয়েছে, মানুষ রয়েছে যারা ফ্যাশনকে ঠিক সেই রকম নতুন প্রজন্ম যেভাবে সুনিপুণভাবে এটাকে ভালোবাসছে, এটার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে চাইছে, একটা অংশ কিন্তু এটাকে একটা অন্যরকম দৃষ্টিতে দেখে, নেগেটিভ সাইড। ওকে, সেই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, সেটা তো হয়েই থাকছে। এখন দেখবেন যে সব জিনিসে একটা পজিটিভ সাইড রয়েছে, নেগেটিভ সাইডও রয়েছে। এখন যদি ফ্যাশন অ্যান্ড মডেলিং বলি, সেটার মধ্যে আমি বলবো যে ইন্ডিয়ান কালচারও আরও রয়েছে, আপগ্রেডেশন হচ্ছে। এখন দেখবেন জিরো থেকে আজকে আপগ্রেড যেটা হয়েছে, মানে যে রেশিওটা হয়েছে ফ্যাশন ফিল্ডে, সেটা কোয়াইট অবভিয়াস যে জিরো থেকেই হয়েছে। এখন জিরো থেকে যদি 40% আপগ্রেড হয়ে থাকে, তো ডে বাই ডে আরও আপগ্রেডেশন হবে। এখন নেগেটিভ সাইড যেটা রয়েছে, এটাই বলবো যে ছোটবেলা থেকেই তো আমরা সেটা জেনে থাকি যে ফ্যাশন বলতে জামা কাপড়। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি কাউকে সেটা নিয়ে কোশ্চেনও করব না, ব্যক্তিগতভাবে যেটা আমি পার্সোনালি ফিল করে থাকি যে ফ্যাশন মডেলিং মানে জামা পোশাকই না।
ঠিক আছে, আমরা ইজিলি কোনো পোশাক নিয়ে জাজ করে ফেলি, সেটা মেয়ে হোক কিংবা ছেলে হোক। আজকালের ডেটে কিন্তু আমরা এখন যদি কমেন্ট করে থাকি, প্রচুর জামা কাপড় নিয়ে এসে আমরা সেরকমভাবে কথা বলে থাকি, বা কাউর ফিগার নিয়েও আমরা কথা বলে থাকি। তো সেই ফিগারের ক্ষেত্রে যদি কথাটা আসে, বডি শেমিং কিন্তু আমরা ফিমেলসদের ক্ষেত্রে না, আজকাল কিন্তু বডি শেমিং আমরা মেলসদের ক্ষেত্রে করে থাকি। তো সেটা ভীষণ বাজে আমি বলবো। তো সেই যে জিনিসগুলো কমেন্ট করা, নেগেটিভ দিক দিয়ে কমেন্ট করা, তো সেটাও কোয়াইট অবভিয়াস যে নেগেটিভিটি রয়েছে। তো সবার আগে কথা হচ্ছে আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। আর পোশাকে যদি আমি যাই, এখন আপনি বলুন যে আগরতলাতে কোথাও একটা ইভেন্ট হচ্ছে, ঠিক আছে, আগরতলায় কোথাও একটা ইভেন্ট হচ্ছে, সেখানে থিম রেখে দিয়েছে, অ্যাথনিক থিম। তো সেখানে থিমের অ্যাকর্ডিংই তো পোশাক থাকবে। অ্যাথনিক যদি আছে তাহলে অ্যাথনিক পোশাকে আমার নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন যদি থাকে যে ওয়েস্টার্ন, তো এখানে অবভিয়াস যে এখানে ওয়েস্টার্নই আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো কথা আছে যে না জেনে কখনো জাস্টিফাই করতে নেই, ভেরিফাইও করতে নেই, আগে তুমি জিনিসটাকে জানো। আমরা ইজিলি অনেক সাজেস্ট করে থাকি, অনেক অ্যাডভাইস দিয়ে থাকি, বা সাজেস্ট করার আগে, অ্যাডভাইস দেওয়ার আগে আমাদের সেটাও জানতে হবে যে আমার মধ্যে কী নলেজ আছে বা সেটা ব্যাপারে আমি জানি কি না। তো আমি ইন্ডিয়ান কালচারকে, ইন্ডিয়ান সোসাইটিকে, আমার ত্রিপুরাবাসীকে, ত্রিপুরা সোসাইটিকে এটাই মেসেজ দেব যে মডেলিং জিনিসটা অনেকই সুন্দর জিনিস। যেহেতু আগরতলা আমাদের ক্যাপিটাল, ত্রিপুরা আমাদের স্টেট, তো আমরা সবাই জানি যে প্রচুর আর্টিস্ট রয়েছে, প্রচুর আর্টিস্টরা বাইরে গিয়েও কাজ করছে। তো সেরকমভাবে আমরা প্রতিনিয়তভাবে দেখে থাকছি যে হ্যাঁ, আগরতলার থেকেও প্রচুর মডেলসরা রয়েছে যারা বাইরে গিয়ে প্রচুর কাজ করছে, তো আগামী দিনেও করবে। এখন সেই জিনিসগুলো আমরা পজিটিভিটিতে টার্ন করতে হবে। আমরা তখন আরও এনকারেজ পাবো যখন ত্রিপুরাবাসী নিজের জায়গা যখন আমাদেরকে এনকারেজ, অ্যাপ্রিসিয়েট করে থাকবে। তো বলবো যে এটাই মেসেজ থাকবে যে জাস্ট একটু 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 করে আমরা পজিটিভিটিতে টার্ন করি, একদিন না একদিন আমরা 10%-এ রিচ হবই, এটা আমার বিশ্বাস। একদম মানসিকতার পরিবর্তনটাই মূল লক্ষ্য, মূল কথা, তাহলেই সবটাই সুন্দর। এটাই। আপনার কবে থেকে এই ব্যাপারটাতে আপনি ঢুকলেন, এর প্রতি, ফ্যাশন ডিজাইনিং এর প্রতি আপনার ভালোবাসা, প্রেম সে জাগ্রত হলো কবে থেকে? ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকেই। আজকে আপনি যদি বলে থাকেন যেটা কখন থেকে হচ্ছে, আমি বলবো যে ছোটবেলা থেকে। যেটা আমি বরাবর সবসময় বলে আসি যে আমি ভীষণই লাকি ফিল করি, এটা আমি বরাবর র্যান্ডম বলে থাকি। আমি কেন লাকি ফিল করি, কেন কি ছোটবেলায় সবারই একটা ইচ্ছে থাকে যে আমি ডক্টর, ইঞ্জিনিয়ার হব, বাট আমরা কিন্তু সেই ব্যাপারটা নিয়ে জানি না কোন জিনিসটা, কোন প্রফেশনটা কি নিয়ে ডিল করছে, ঠিক আছে। বাট আমাদের ইচ্ছে থাকে একটা যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, পুলিশ হব, এরকম আমাদের টার্গেট থাকে। তো ছোটবেলা থেকে আমি বলবো যে সেই জিনিসগুলোতে আমার এত একটা ছিল না। হ্যাঁ, ডেফিনেটলি মা বাবার ছিল, এটা ফ্যামিলি সব মা বাবাদেরই থাকে যে আমার বাচ্চা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে বা ডক্টর হবে। তো আমি বলবো যে সেটা আমার কখনোই ছিল না। তো আমার যেরকম 10 ফাইনাল দিয়ে থাকলে, বোর্ড দিয়ে থাকলে সব ফ্যামিলি থেকেই থাকে যে যদি তোমার পার্সেন্টেজ ভালো হয়, 70-80% পেলে কোয়াইট অবভিয়াস যে তুমি সায়েন্সে যেতে হবে। তো আমার সেটা কখনো টার্গেট ছিল না। ইনফ্যাক্ট আমার পার্সেন্টেজও ততটা খারাপ আসেনি। তো মা বাবা বলছিল যে সেরকমভাবে সায়েন্সে যেতে, তারপর আমি বলছি যে এটাতে আমি যাব না, তারপর বলছিল যে কমার্সে যেতে, আমি যাব না, আমার হিউম্যানিটিজেই যাওয়ার ছিল, ঠিক আছে। তখন ফ্যামিলি বলতো বা রিলেটিভসরাও বলতো যে এরকম পার্সেন্টেজ নিয়ে তুমি ইজিলি সায়েন্স বা কমার্সে যেতে পারো। তখন আমার মোটিভ ছিল যে আমি এরকম একটা লাইন নিয়ে পড়াশোনা করবো বা আমি এরকম প্রফেশনকে চুজ করব যেটা রিলেট হয়ে থাকে। এরকম বলবো না যে সায়েন্স কমার্সের স্টুডেন্টসরা মডেলিং বা ডিজাইনিং নিয়ে কাজ করতে পারছে না, বাট আমার মোটিভ ছিল এটা, ঠিক আছে। তো আর হিউম্যানিটিজে আমি যতটুকু জানি প্রচুর ফিল্ড আছে, প্রচুর সেগমেন্ট আছে। তো সেরকমভাবে আমি হিউম্যানিটিজটাকেই সিলেক্ট করলাম। তারপরে দিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি বাইরে গিয়ে সেটা নিয়ে ডিজাইনিং নিয়ে পড়াশোনা করব। তো এতটা আমি এলাবোরেট করছি না, তো বলবো যে আমার হোম সিকনেসের কারণে আমি সেটা নিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করিনি। তো এখন ত্রিপুরাতে যেহেতু আছি, ত্রিপুরাতে ডিজাইনিংয়ে সেরকম কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটি নেই। তো সেই জিনিসটা তো রয়ে গেছে। আমি যেরকম আমার কলেজ ডেজে ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, তো ছোটোবেলার থেকে যে আমার টার্গেটটা রয়েছে লাইক আমি লাইমলাইটে কাজ করবো, আউট অফ দি বক্স গিয়ে কিছু করবো, সেই জিনিসটা তো মাথায় রয়ে গেছে। তো আমার ছিল যে আমি গ্র্যাজুয়েশন নিয়ে কমপ্লিট করার পরে আমি জব করি বা বিজনেস করি, যেটাই করি এটার পাশাপাশি আমি যেটা ছোটোবেলা থেকে ভেবে রেখেছিলাম সেটাকে আমি ফুলফিল করে যাব। তো সামথিং আউট অফ দি বক্স গিয়ে কাজ করা। তো আমি আমার নিজের প্রফেশনাল ফিল্ডের পাশাপাশি সেটার সাথে আমি ইনভলভ আছি। অ্যান্ড আমি অ্যাজ এ মডেল নিজের স্টেটে আমি কাজ করে থেকেছি ত্রিপুরাতে।
কিছু কিছু আমার অ্যাচিভমেন্টসও রয়েছে। অ্যান্ড আমি যদি প্রফেশনালি সেটার সাথে যদি ইনভলভের কথাটা আসে তাহলে বলবো যে আমি 2019 থেকে আমি ইনভলভ আছি আমার নিজের একাডেমি, which is Athugiri Fashion Land, and it's based on fashion and modeling. এই আথুগিরি নিয়ে আমরা এবার শুনবো একটুখানি। Sure. বলুন আথুগিরি, ডিটেইলসে একটুখানি হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে, এবং আমি শুনেছি আগেও আপনার সঙ্গে বসেছি, তারপরেও যারা শোনেননি তাদের শোনার সুযোগ ওকে করে ওকে। দিচ্ছি। তো আথুগিরি তো বলবো যে এই আমার নামটার অর্থটা আমি জানতে চাই। না, হ্যাঁ সেটাই আমি বলছি। যেহেতু আমি ত্রিপুরাতে কাজ করছি, ঠিক আছে, তো আমার মাথায় ছিল যে থাকে অনেক সময় আমরা দেখে থাকি ভেদা হয়ে থাকে, তো সেটা আমরা সাজেস্টও করে থাকি, অ্যাডভাইসও দিয়ে থাকি ভেদাভাবটা করা উচিত না, ভেদভাবটা করা উচিত না। তো সেটা আমাদের অ্যাক্টিভিটিতে আমরা প্রেজেন্ট করব, মুখ দিয়ে বললাম এটা এরকমই না, আমার অ্যাক্টিভিটিতেও কিছু বোঝাতে হবে। তো যেহেতু আমি ত্রিপুরাতে কাজ করছি, যে ত্রিপুরার কালচার হচ্ছে ত্রিপুরি, তো সেটার আগে আমার মাথায় ছিল যে না আমি কিছু ত্রিপুরি টার্ম ইউজ করব, তো সেই জন্য আমি রেখে দিয়েছি আথুগিরি ফ্যাশন ডেন। অ্যান্ড আথুগিরির মিনিং হচ্ছে আমরা যারা ত্রিপুরি আছি, ত্রিপুরাতে আমরা অনেকজনই জানি যে আথুগিরির টার্ম হয়েছে, মিনিং হয়েছে রাইজিং স্টার। আচ্ছা, তো এটা আথুগিরির মিনিং হচ্ছে রাইজিং স্টার। তো আথুগিরি নিয়ে এসে আমি কাজ করছি 2019 জুলাই থেকে, ঠিক আছে, যেটা আমার ফার্স্ট ইভেন্ট হয়েছিল আথুগিরি ফ্যাশন ডেন প্রেজেন্টস আথুগিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরা 2019 ফার্স্ট এডিশন জুলাইতে, 22 জুলাই। তো সেই দিনটা তো আমার জন্য এতটাই আলটিমেট বলবো, মানে আমি ভেবেছি কাজ করবো, বাট আমি যে কাজ স্টার্ট করেছি 2019-এ, ঠিক আছে, 22 জুলাইতে যে আমার ইভেন্টটা হয়েছে তার আগে আমি ফিল্ডে নেমেছি। কেন কি এটা আপনি জানেন যে কোনো কিছু ইভেন্ট করতে গেলে তার আগে একটা লাইক গ্রুমিং প্রস্তুতির একটা ব্যাপার থাকে, তো সেটা আমি স্টার্ট করেছি জুন থেকে। তো আমি বলবো যে খুব অল্প টাইমে আমি মেতে ভেবেছি, 2019 মেতে ভেবেছি কি আমি শুরু করে দেবো এখন, তারপরে দিয়ে ভাবলাম যে না আমি যদি এটা নিয়ে ভাবি তাহলে অনেকটা ল্যান্দি হবে। আমি যখন ভেবেছি যে না শুরু করে দেবো, তো শুরু করে দিই, মেতে ভেবেছি, তারপরে মেতেই আমি ক্লাস স্টার্ট করলাম, তারপরে দিয়ে আস্তে আস্তে রেজিস্ট্রেশন সেই প্রসিজিওরটা শুরু হলো, তারপরে তো 22 জুলাইতে ইভেন্টটাই হলো। তো আথুগিরি ফ্যাশন ডেন থেকে প্রত্যেক বছর আমরা দুটো ইভেন্ট করে থাকি, একটা হচ্ছে আথুগিরি আর একটা হচ্ছে ন্যাচুরোমা। আথুগিরিতে আমরা কি করি, অল ওভার ইন্ডিয়াকে থিম রেখে আমরা রিপ্রেজেন্ট করি। অ্যান্ড যেটা ন্যাচুরোমা থাকে, নর্দার্ন মানিক্য ত্রিপুরা মিস্টার মিস অ্যান্ড মিসেস ন্যাচুরোমা আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াকে থিম রেখে রিপ্রেজেন্ট করি। নর্থ ইস্ট ইন্ডিয়া তো আমাদের জানাই আছে, গ্রিনারি রিজন, যেটার মধ্যে 8টা স্টেট রয়েছে, 7 সিস্টার এন্ড 1 ব্রাদার। তো ন্যাচুরোমাতে আমরা নর্থ ইস্টকে থিম রেখে রিপ্রেজেন্ট করি আর কি। তো যেরকম আমাদের আপকামিং যেটা ইভেন্ট আসছে সেটা হচ্ছে আথুগিরি 5th এডিশন। আর আমাদের আরেকটা ইভেন্ট হয়ে থাকে যেটা হচ্ছে আথুগিরি ফ্যাশন ডেন প্রেজেন্টস উজ্জয়ন্তম মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরা, যেটা আমাদের 3 বছর পরে পরে হয়। আথুগিরি 3 বছর পর পর এটা, হ্যাঁ হ্যাঁ, আথুগিরি 3টে এডিশন হয়ে যাবে, ন্যাচুরোমা 3টে এডিশন হয়ে যাবে, তারপরে উজ্জয়ন্তে 3টে এডিশন হয়ে যাওয়ার পরে, যেটাতে আমরা অল ওভার ইন্ডিয়াকে থিম রেখে রিপ্রেজেন্ট তো করি, বাট অল ওভার ইন্ডিয়ার যে রয়্যাল থিমটা রয়েছে সেটাকে আমরা থিম রেখে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, সব শেষে যেই অনুষ্ঠানটা হলো সেটাতে সফলতা কিরকম এসেছে? সফলতা, ভালো কথা বলেছেন আপনি। হ্যাঁ, লাস্ট আমার যেটা ইভেন্ট গেছে ত্রিপুরাবাসী অনেকজনই জানে হয়তো, এটা ছিল আথুগিরি ফ্যাশন ডেন প্রেজেন্টস নর্দার্ন মানিক্য ত্রিপুরা মিস্টার মিস অ্যান্ড মিসেস ন্যাচুরোমা। এখন যেটা বললাম যে নর্থ ইস্ট ইন্ডিয়াকে থিম রেখে রিপ্রেজেন্ট করি, 3 বছর পর পর যেটা হলো, না এটা হচ্ছে উজ্জয়ন্তে, যেটা বছরে দুবার হয়, একটা হচ্ছে আথুগিরি, একটা হচ্ছে ন্যাচুরোমা, যেটা নর্থ ইস্ট ইন্ডিয়াকে থিম রেখে রিপ্রেজেন্ট করা হয়। তো সেটার থেকে আমি বলবো যে আমি লাকি। আমি কেন লাকি জানেন তো, কেন কি আগরতলাতে সেরকম র্যান্ডম ফ্রিকোয়েন্টলি সেই বিউটি প্যাজেন্টগুলো হয়ে থাকছে, বাট আমি সেটাকে কেন লাকি ফিল করছি, কেন কি প্রত্যেকবার আমার ইভেন্টে লাইক চিফ গেস্টের সেগমেন্ট বলুন, চিফ গেস্টের লিস্ট বলুন, স্পেশাল গেস্টের লিস্ট বলুন, তারপর বা গেস্ট অফ অনার, প্যানেল অফ জুরি, ওরা এরকম কিছু কিছু লোকরা রয়েছে। আমি প্রত্যেকবার ত্রিপুরার আর্টিস্টদেরকে নিয়েই কাজ করি বা ওদেরকে আমার ইভেন্টে ডেকে থাকি সেরকমভাবে। তো আগরতলার মধ্যেও তো প্রচুর রেপিউটেড এমিনেন্ট আর্টিস্টরা রয়েছে, তো ওরা আমাকে ওদের ক্রুশিয়াল হ্যাকটিক ইম্পর্টেন্ট টাইম ওদের ম্যানেজ করে আমাকে যে সে যতটুকুই টাইম দেখ সেটা আমার জন্য আলটিমেট। তো সেটার জন্য আমি ভীষণ লাকি ফিল করি। আর কি বলবো যে চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, মানে কথাটা শুনলেই আমরা বোঝা যায় একটু
আপার লেভেল, ঠিক আছে। অবশ্যই। তো সেই সেগমেন্টে যে আমার ইভেন্টে যে লোকরা থাকে, যে গুণীমানী লোকরা থাকে, রেপিউটেড এমিনেন্ট লোকরা থাকে, তো সেটার জন্য আমি ভীষণ লাকি ফিল করি। কেন কি ওরা দেখেন, ওরা অনেক এরকম অনেক আর্টিস্টরা রয়েছে, কালচারাল এমিনেন্টরা রয়েছে, কালচারাল পার্সোনালিটিসরা রয়েছে, ওদের তো জানেনই অনেক হ্যাকটিক আর আনপ্রেডিক্টেবল টাইম থাকে। তো সেই টাইমের মধ্যে ওরা ম্যানেজ করে আসাটা, সেরকমভাবে আমি কয়েকটা নামও বলবো যে লাস্ট ইভেন্টে সেরকমভাবে অনেকজনই রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা নাম বলছি সেরকমভাবে, লাইক নর্থ ইস্ট কালার্সের ফাউন্ডার স্যার সঞ্জীব, দেন ম্যাডাম চিত্রা রয়, তো সেরকম লাইক সিঙ্গার, এমিনেন্ট সিঙ্গার তিথি দেববর্মন, তারপরে লাইক অমিত ভৌমিক, তো আরও এরকম অভিষেক দে, তারপরে ত্রিপুরা টাইমসে আপনারা জানেন হয়তো স্যান্দন টিভি অ্যান্ড স্যান্দন পত্রিকার ডিরেক্টর মিস্টার অভিষেক দে, তারপরে ত্রিপুরা টাইমসের প্রোপ্রাইটার, তো অনেকজনই সেরকম আরও রয়েছে, তো অনেকজন ছিল। তো এরা যে এদের হ্যাকটিক স্কেডিউলের মধ্যে আমার ইভেন্টকে যে এতটুকু ভ্যালু দিয়েছে, তো সেটা তো আমার জন্য আলটিমেট বলবো। তো তারপরে দিয়ে বলবো যে হ্যাঁ, এটার থেকে আরও প্রত্যেক বছরই আমি এনকারেজমেন্ট, অ্যাপ্রিসিয়েশন পাই ত্রিপুরাবাসী থেকে। এই জিনিসগুলো পাই বলেই আমি ডে বাই ডে সেরকমভাবে নতুনত্ব কিছু করার চেষ্টা করি, বা সেটা করতে আমি মানে ইন্টারেস্ট পাই। তো প্রত্যেকবারই কিন্তু যখন আমার ইভেন্টটা হয়ে গেলে, জানেন তো, আমাকে অনেক সময় স্টুডেন্টরাও বলে সেরকমভাবে, স্যার এইবারে ইভেন্টটা খুব ভালো হয়েছে। নেক্সট ইভেন্ট গেলে আবার বলে যে স্যার এই ইভেন্টটা থেকে আরেকটু ভালো হয়েছে। তো ডে বাই ডে সেরকমই হচ্ছে, আর সেটা করাতে ইন্টারেস্ট সেজন্যই পাচ্ছি, অ্যাপ্রিসিয়েশন, এনকারেজমেন্টের জন্য। হ্যাঁ, তবে একটা কথা না বললে নাই হয়, ত্রিপুরাতে যেটা দেখে থাকছি যে বিউটি প্যাজেন্ট যে হয়ে থাকছে, আমি দেখেন সব থেকে বড় কথা হলো কে কি ভাবছে, কে কি বলছে, সেটাতে আমি বিলিভ করি না, সেটাতে আমি ফোকাস করি না। আমি জানি যে নীতির মধ্যে কাজ করলে, সততার মধ্যে কাজ করলে তুমি একদিন না একদিন রিচ করবে আলটিমেট ডেস্টিনেশনে, সেটা আমি বিলিভ করি। তো আমি বলবো যে কিছু কিছু জিনিস মানে ল্যাক রয়েছে ত্রিপুরাতে, সেগুলো নিয়ে আমি চুপ করে থাকবো না, সেগুলো নিয়ে আমি, হ্যাঁ একদম। তো যেটা হয়ে থাকছে, আমি বলবো যে ত্রিপুরার মধ্যে কিছু কিছু প্যাজেন্ট হয়ে থাকছে, নাম মেনশন করা দরকার নেই। তো সেই কিছু কিছু প্যাজেন্টে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা টাকা দিয়ে অ্যাচিভমেন্ট পাচ্ছে। তো সেটা থেকে কি হচ্ছে, সেটা থেকে সেই ক্যান্ডিডেটটাও তোমার কোনো কিছু শিখতে পারছে না আপনার, ঠিক আছে। আগামী দিনে গিয়ে এসে হ্যাঁ ওর অ্যাচিভমেন্ট, ও বলতে পারবে হয়তো XYZ কোনো ইভেন্ট থেকে ও চ্যাম্পিয়ন হয়েছে, বা ফার্স্ট রানার আপ বা সেকেন্ড রানার আপ, বাট ও কি শিখেছে, ওর মধ্যে কি নলেজ আছে, নেই, জিরো। তো কথা হয়েছে, এটা যে টাকা দিচ্ছে, এরকম না যে কোনো প্রোডাকশন হাউস বা কোনো অর্গানাইজার টাকা নিচ্ছে ওর গলতি একা, ঠিক আছে। তুমিও তো টাকা দিচ্ছ, কেন কি তুমি জেনেই তো টাকা দিচ্ছ, তুমি তোমাকে জিতাবে বা তোমাকে কোনো একটা পজিশন দেবে, তোমার কিন্তু সেটা নেই, আগ্রহটা নেই যে তুমি কিছু শিখবে, তোমার খালি অ্যাচিভমেন্ট, বাট সেটা নিয়ে তো তুমি কামিং ডেজে তুমি কাজ করতে পারবে না। তুমি জাস্ট তুমি বলে যেতে পারবে যে তুমি অ্যাচিভমেন্ট পেয়েছো, বাট তোমার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আর বলবো যে যারা এরকম কাজগুলো করে থাকছে, যে প্রোডাকশন হাউস, যে অর্গানাইজার, বলবো যে সেই কাজগুলো আপনারা যারাই করছেন খুব বাজে করছেন। তো এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে, আর এই জিনিসগুলো বন্ধ করা উচিত। এখন বন্ধ কে করবে, অন্য কেউ, এরকম এটা নিজের থেকে করতে হবে। তো এবং উভয় পক্ষেরই কিন্তু দোষটা সমান, যে অন্যায় করছে, যে অন্যায়টা মেনে নিচ্ছে, একদম। আর পাশাপাশি বলবো যে গার্জিয়ানদের ফ্যামিলিয়ার হতে হবে, গার্জিয়ানদের অ্যাওয়্যার হতে হবে যে আমার বাচ্চা কোথায় যাচ্ছে, আমার বাচ্চা কি শিখছে। পার্সোনাল জিনিসে যাওয়া দরকার নেই, কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখবেন যে আমার বাচ্চা কোথায় যাচ্ছে আর আমার বাচ্চা কি শিখছে। যে শিক্ষা কিন্তু কোনো সময় কাউকে বিক্রি করা যায় না, তো সেটা দেখবেন যে আপনার বাচ্চা কি শিখেছে সেটা। এখন আমি আমার ইভেন্টের কথা বলছি, আমার ইভেন্টের মধ্যে লাস্ট যে ইভেন্টটা গেল, আথুকিরি ফ্যাশন ডেন প্রেজেন্টস নর্দার্ন মানিক্য ত্রিপুরা মিস্টার মিস অ্যান্ড মিসেস নাচরমা 4th এডিশন, যেটা হয়েছিল 2023 ডিসেম্বর, ঠিক আছে। তো সেটা থেকে আমার যেটা জিনিসটা হয়েছে, সেটাতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি বলতে পারবো না যে এতগুলো, এখন যে ইভেন্টটা হবে সেটা আমার 10th নাম্বার ইভেন্ট হবে কামিং, আর যেটা 2023 পর্যন্ত হয়েছে এটা আমার 9th ইভেন্ট ছিল, ঠিক আছে। তো বলবো যে সেই ইভেন্টটা থেকে আমি প্রচুর হার্ট হয়েছি। কেন হার্ট হয়েছে এখন বলছি আপনাকে, কেন কি সেটার যে জাজমেন্টের ব্যাপারটা ছিল, ঠিক আছে, তো এটা একটু ডিসব্যালেন্স হয়েছে, ঠিক আছে। হ্যাঁ না, এটা না, এটা আমার নিজের ইভেন্টের কথা বলছি। ডিসব্যালেন্স যেটা হয়েছে, কি হয়েছে দেখেন, একটা ইভেন্টের মধ্যে প্যানেল অফ জুরিতে 5 জন 6 জন বা 10 জন বা 3 জন যতজনই থাকে, ঠিক আছে। প্যানেল অফ জুরিকে
সেটাও করতে হবে যে যে যতটুকু পারফর্ম করছে, যে যেটা ডিজার্ভ করছে ওকে সেটাই দিতে হবে। কেন কি আমরা অনেক সময় ক্যাজুয়ালি জাজমেন্ট করে থাকি, বাট সেটা বাজে। কেন কি এটা কিন্তু মেন্টাল এফেক্ট হচ্ছে। আজকে আমি কি পারফরমেন্স দিয়েছি আমার জানা থাকবে, আমি যদি 100% পারফরমেন্স দিই সেটা আমার জানা থাকবে কিন্তু। তো সেই ক্ষেত্রে কি হয়, একটা বাচ্চাদের মধ্যে মেন্টাল অ্যাটাক হয়। ঠিক আছে, আমি বেশি ইলাবোরেশনে যাব না। আর দেখেন এখন জাজমেন্ট থেকে যেটা হয়েছে, ল্যাক হয়েছে, এখন জাজমেন্ট অনেকজন, আমার যেরকম লাস্ট ইভেন্টে প্যানেল অফ জুরিতে 10 জন ছিল, 10 জনের মধ্যে একজন আনএভেলেবল ছিল, ওনার কিছু ফ্যামিলিগত কিছু ইস্যুস ছিল, তো এ নিয়ে এনার নেটিভে ছিল। তো 10 জনের মধ্যে 9 জন অ্যাভেলেবল ছিল। এদের বিজি টাইম মানে হ্যাকটিক স্কেডিউল বের থেকেও মানে বের করে আমাকে টাইম দিয়েছে, সেটা আমার জন্য আলটিমেট। বাট যে ডিসব্যালেন্সটা হয়েছে, এখন কথা হয়েছে কি দুজন, একজনের জন্য কিন্তু বাকি সবার কিন্তু ফেস করতে হয়, দুজনের জন্য বাকি সবার ফেস করতে হয়, কিন্তু ভুলটা কিন্তু একজন বা দুজন করেছে, সবাই মিলে তো করেনি। তো কি হয়েছে জিনিসটা দেখুন, আমার ইভেন্টে যেরকম সিকোয়েন্সটা থাকে সেটা অনেকজনই জানে, বাট লাস্টের সিকোয়েন্সটা নিয়ে আমি বলি। তিনটে ক্যাটাগরি থাকে, মিস্টার, মিস, মিসেস। ঠিক আছে, তো লাস্ট পার্টে কি থাকে, ফার্স্টে সেরকমভাবে যতজন কন্টেস্টেন্টই থাকে, লাস্টে গিয়ে সে টপ 5 মিস্টার, টপ 5 মিস, টপ 5 মিসেস সিলেকশন হয়। যারা টপ 5-এ যা, ওরা গিয়ে সে ফাইনাল রাউন্ডগুলো ফেস করে থাকে। ফর অ্যান এক্সাম্পল, ইন্ট্রোডাকশন রাউন্ড, দেন কোশ্চেন অ্যান্সার রাউন্ড, কমন কোশ্চেন অ্যান্সার রাউন্ড। ঠিক আছে, কমন কোশ্চেন অ্যান্সার রাউন্ডটা কি হয়ে থাকে দেখেন, টপ 5 কন্টেস্টেন্টের মধ্যে 5 জন কন্টেস্টেন্ট রয়েছে, 5 জন কন্টেস্টেন্টকেই আমরা সেম কোশ্চেন করছি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার বাড়ি কোথায়, আপনি আপনার অ্যাড্রেস লোকেশন বলবেন। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি আমার অ্যাড্রেস লোকেশন বলবো। তো আপনার অ্যাড্রেস আমার অ্যাড্রেস কি সেম? সেম না। তো এখন কথা হচ্ছে কোশ্চেন সেম থাকবে, বাট ডেলিভারি, ওয়ে অফ আনসার দেওয়া, তো সেইগুলো ডিফারেন্ট থাকে। ঠিক আছে, তো আমি বলবো যে মিস্টেক ক্যাটাগরি থেকে 5 জন সিলেক্ট করা হয়েছে, যে লাস্টে ছিল মিস্টার ক্যাটাগরিতে, যে লাস্টে ছিল। আমরা কি করি, টপ 5-এর মধ্যে মানে কন্টেস্টেন্টদেরকে হেডফোন পরিয়ে দেওয়া হয়, যাতে একজনের আনসার একজন শুনতে না পারে। শুনতে পারলে কি হয়, আমাদের মধ্যে সেটা জানা হয়ে যায় যে ও এরকম আনসার দিয়েছে, তাহলে আমি আরেক রকম দেবো, আমি ওর থেকে একটু ভালো দেবো। তো সেই জন্য আমরা হেডফোন পরিয়ে দিই। তো যে একদম লাস্টে রয়েছে, ও যদি আনসারটা শুনে যায় তাহলে তো ও অনেক সুবিধা হবে, কেন কি ও তো লাস্টে আছে, অনেকটা টাইম পাচ্ছে। ও কি করেছে, ও হেডফোনটা, আমার ক্রু মেম্বার ছিল 6 জনের মতো, ওরা অনেক ভালো কাজ করেছে, প্রচুর ভালো কাজ করেছে। ইভেন্ট তো একা রান করা তো পসিবল না, ওদের অনেকটা সাপোর্ট ছিল, সেজন্য আমি জিনিসটাকে ফ্রুটফুলি কমপ্লিট করতে পেরেছি। তো ক্রু মেম্বার ওকে হেডফোনটা পরিয়ে দেওয়ার পরেও ও কি করেছে, উল্টা আবার লাগিয়ে নিয়েছে। তো আপনি বলুন, এটা জিনিসটা কি লিগ্যাল অর ইললিগ্যাল? একদমই না। তো সেটা যখন আমাকে আমার ক্রু মেম্বাররা বলছে যে স্যার এরকম হয়েছে, তখন আমি সাথে সাথে গিয়ে দেখি যে হ্যাঁ উল্টা পড়েছে, আবার ওকে ঠিক করে পড়িয়ে দেওয়া হয়েছে। তখন আমি জিনিসটাকে পাবলিক হওয়ার জন্য আমি অন স্টেজেই জুরি মেম্বারদেরকে বলেছি, কেন কি জুরি মেম্বার কিন্তু ওখান থেকে বসে দেখছে না ও কী করছে। ঠিক আছে, তো জুরি মেম্বারদেরকে আমার অ্যাওয়্যার করতে হবে। এখন জুরি মেম্বার যেহেতু অডিটোরিয়ামে আছে, অডিটোরিয়ামে তো খালি জুরি মেম্বার না, অডিয়েন্সরাও রয়েছে, জনতা রয়েছে, যার কারণে জনতাদের এত সাপোর্টের কারণে আমি আজকে ইভেন্টগুলো করে যেতে পারছি। তো এত ভিড় জনতার, ও কিন্তু অ্যাওয়্যার হয়েছে, জানতে পেরেছে যে কন্টেস্ট্যান্টটা কি করেছে। ও সেটা করার পরেও আমি সেটা ভাবলাম না, হ্যাঁ কিন্তু ও খুব ভালো আনসার দিয়েছে, খুব ভালো বলবো না, হ্যাঁ দিয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্টিং আনসারই দিয়েছে। এখন সেটা তো আমার জন্য অ্যাকসেপ্টেবল না, কেন কি ও তো অনেকটা টাইম পেয়েছে নিজেকে প্রেজেন্ট করা, আর ও তো সবার কোশ্চেন আনসার শুনে নিয়েছে। এটা জিনিসটা কি হচ্ছে, এটা কিন্তু কোয়াইট অবভিয়াস, এটা ডিসকোয়ালিফাই করা দরকার। ঠিক আছে, তবুও দেখবেন হিউম্যানিটির কারণে আমরা ডিসকোয়ালিফাই করিনি, বাট জিনিসটা তো জুরি প্যানেলের অ্যাওয়্যার থাকা দরকার ছিল। লাস্টে যখন ডিক্লেয়ার হলো, মানে এরকম ফিল হলো যে আমি মানে ভেঙে গেছি একদম। কি হলো, ছেলেটা সেকেন্ড রানার আপ হয়ে গেছে। এটা কিভাবে হয়, ও আনসার ভালো দিয়েছে এটা, কিন্তু ও তো সেরকম ভাবে চিট করেছে একটা। ঠিক আছে, তো তারপরে দিয়ে আমি এটা নিয়ে অনেক কথা বলেছি আমার প্যানেল অফ জুরি সাথে সেরকম ভাবে। তো এরকম আমার কানে এসছে, যারা এই ব্যাপারটা করেছে, জুরি মেম্বারই তো করেছে, ওদেরকে ডিক্লেয়ার দিয়েছে। আমি এটা ক্লিয়ার করে দেওয়ার পর ওরা এটা করেছে, তো সেটা আমি দুঃখ পেয়েছি। পরে দিয়ে আমি অনেক কিছু জুরি প্যানেল থেকে, আর আরেকটা কথা বলবো, আমরা সত্যি বলতে অনেক ভয় পাই। তুমি ঠিক আছো, তাহলে সত্যি বলতে ভয় কি? ঠিক আছে, তো কিছু জুরি মেম্বার আমাকে বললো আর কি যে অনিরুদ্ধ সরি,
এটা ভুল হয়েছে, আগামী দিনে যদি স্কোপ পাই তোমার ইভেন্টে জাজমেন্টে বসায়, এই ভুলটা হবে না, কিন্তু ভুল তো হয়ে গেছে। হ্যাঁ, এরকম নাকি জুরি প্যানেল বলছিল যে ও শুনে নিয়েছে তো কি হয়েছে, জুরি প্যানেল থেকে কি আমি সেই আনসারটা এক্সপেক্ট করতে পারি ও আনসার অন্যদের শুনে নিয়েছে তো কি হয়েছে, মানে এটাকে ক্যাজুয়ালি নিচ্ছে। তারপর আরেকটা জুরি মেম্বার বললো যে ওকে তো ডিসকোয়ালিফাই করা দরকার, তো কি হয়েছে, ডিসকোয়ালিফাই কেন হবে, ও শুনে নিয়েছে তো কি হয়েছে, ও তো ভালো দিয়েছে, কোয়াইট অবভিয়াস ও ভালো দেবেই, সবার শুনে নিয়েছে তো নিজেকে প্রেজেন্ট করার টাইম পেয়েছে। ঠিক। তো সেটা নিয়ে আমি অনেক হার্ট হয়েছি। আমি এটাই বলবো যে যারা এরকম ইভেন্টে জাজমেন্টে বসে থাকো, ওরা কাউর ইমোশনস কাউর ফিলিংস নিয়ে সে এরকমভাবে ছিনিবিনি হবে না, কেন কি সবারই একটা এক্সপেকটেশন থাকে, যে ভালো পারফরমেন্স করেনি ও তো নিজেকে আরও মানে করতে পারবে, প্রিপেয়ার করতে পারবে, তো ওকে সেরকমভাবে এনকারেজ করো আগামী দিনে নিজেকে আরও ফ্রুটফুল করা। আর যে ডিজার্ভ করছে ওর সাথে তো এটা না ইনসাফি হচ্ছে, এটা তো ভগবানের কাছেও তুমি জায়গা পাবে না। তো বলবো যে যারা এরকম ইভেন্টে মানে জাজমেন্টে বসো, এরকম জিনিসটা করবে না, বা কোনো অর্গানাইজার যদি বলেছে ওদের মতো করে সে জাজমেন্ট ক্লিয়ার করা, তাহলে বলবো যে সেটা নিয়ে প্রোটেস্ট করো। যতদিন অবধি প্রোটেস্ট না হবে ত্রিপুরাতে, সে পজিশনে যেতে পারবে না ত্রিপুরা। তো আমাদের অ্যাওয়্যার হতে হবে এটা নিয়ে, এতটুকুই মেসেজ থাকবে যে পজিটিভ দিক দিয়ে সবাই কাজ করো, ত্রিপুরাতে অনেক অর্গানাইজাররা রয়েছে, ভালো কাজ করছো, বা সেটাকে ফ্রুটফুল করো। এটা হলো কাজ করতে গেলে একটা প্রতিবন্ধকতা আসে, সেই প্রতিবন্ধকতা আপনারও এসছে, এটা অবশ্যই সবারই খারাপ লাগে। তো এটাতেও একই কথা যে মানসিকতার পরিবর্তন, এই ধরনের মানসিকতাই আসবে কেন যে আমি এই সুবিধাটা আমি নেব, এক্স্যাক্টলি ঠিকঠাকই হই না আমি, আসলটাকে বেছে নেওয়া। যাই হোক, আমরা আরেকটা পর্বে চলে যাচ্ছি যে এফবিবি ফেমিনা মিস ইন্ডিয়া, এই প্রতিযোগিতা নিয়ে একটুখানি জানবো যে 2011 থেকে এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে। না, এই প্রতিযোগিতাটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, আচ্ছা, মানে এটা র্যান্ডমলি প্রত্যেক বছর হয়ে থাকে। আচ্ছা, কত সাল থেকে? এটা অনেক আগের থেকে। আমি মানে আমি যদি বলে থাকি জন্মের পর থেকে, আমি যখন আমি বুঝে রয়েছি তখন থেকে আমি ইভেন্টটা দেখে থাকছি। যেরকম ভাবে বলবো যে আমাদের বিউটি আইকন ঐশ্বরিয়া রায় বচ্চন, সুস্মিতা সেন, ওরাও তো সেই ফিল্ড থেকে, সেই লাইমলাইট থেকে। তো আমি যদি বলি যে ঐশ্বরিয়া রায় বচ্চন ও 1994 এ মিস ওয়ার্ল্ড হয়েছে, অ্যান্ড সুস্মিতা সেন 1994 এ মিস ইউনিভার্স হয়েছে। তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে দেখে আসছি। তো আমরা সবাই জানি ইন্ডিয়ান কালচারের মধ্যে, যারা আমরা ইন্ডিয়ান কি আমরা সবাই জানি ওয়ার্ল্ডের মধ্যে যে একটা বিউটি আইকন ঐশ্বরিয়া রায় বচ্চন অ্যান্ড সুস্মিতা সেন। তো আপনি বলছেন যে এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া থেকে 2011, কি বললেন? 11 থেকে 2024 অবধি বিজয়ীদের। আচ্ছা, ওকে, বিজয়ীদের। আচ্ছা, ইটস আ ভেরি টাফ কোশ্চেন, হিস্ট্রি বেস, ওকে, নো প্রবলেম। তো বলবো যে হ্যাঁ, এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া 2011 থেকে 2024, 2024 পর্যন্ত না, হ্যাঁ 2011, হ্যাঁ 2011 বলবো যে এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া হয়েছিল কনিষ্ঠা ধানকর। দেন 2012 হয়েছিল আপনার 2012 সেরকমভাবে ভানিয়া মিশ্রা 2012 এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া। দেন 2013 হয়েছিল সামথিং ধিলান করেছিল, কর ধিলান করে একটা মেয়ে ছিল। দেন 2014 হয়েছিল কোয়েল রানা। দেন 2015 হয়েছিল আদিতি আরিয়া। দেন 2016 হয়েছিল প্রিয়দর্শিনী চ্যাটার্জি। দেন 2017 হয়েছিল মানসী চিল্লার। দেন 2018 হয়েছিল অনুকৃতি ভাস। দেন 2019 হয়েছিল সুমন রাও। দেন 2020টা বলবো যে আমরা সবাই জানি যে আমরা প্যান্ডেমিকে ছিলাম, তো যার কারণে সেটা 2020 কন্টেস্টটা হয়েছিল, বিউটি প্যাজেন্টের কন্টেস্টটা এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া, এটা ভার্চুয়ালি হয়েছিল। তো ভার্চুয়ালি হওয়াতে এটা 2020 লাস্টে হয়েছিল, তো সেটা 2021 শেষ হয়েছে। তো 2020 2021 একসাথেই হয়েছে। তো তখনই বলবো যে তখনই বিজয়ী ছিল ভার্চুয়াল কন্টেস্টে মানসা বারাণসী 2019, দেন 2020 and 2021. দেন 2022-তে হয়েছিল সিনি শেট্টি ফ্রম কর্ণাটকা। দেন 2023-তে হয়েছে নন্দিনী দাশগুপ্তা। আর 2024-এর কন্টেস্ট এখনো হয়নি। আমরা একটুখানি ছোট্ট করে উত্তর, ছোট্ট প্রশ্ন করব, এক কথায় উত্তর জানার জন্য। হ্যাঁ, একটুখানি শুনবো আপনার ব্যক্তিগত কিছু বিষয়। ওকে। প্রিয় ফ্যাশন ডিজাইনার? প্রিয় ফ্যাশন ডিজাইনার
নো ডাউট সব্যসাচী মুখার্জি। আচ্ছা, বলবো ফ্যাশন ডিজাইনিং ভারতীয় ফিল্মকে প্রভাবিত করেছে, উত্তরোত্তর বৃদ্ধি করেছে। তো সেই ক্ষেত্রে আপনার প্রিয় ফিল্ম? প্রিয় ফিল্ম বলতে আমরা যদি ফ্যাশনকে রিলেট করে সেটা অনেকজনকে জিজ্ঞেস করে থাকি, সবাই বলে যে ফ্যাশন মুভি, বাট আমি বলবো যে রিলেট করেছে কবি খুশি কবি গম, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভি কবি খুশি কবি গম, যেটার মধ্যে আমরা প্রত্যেকটা মুভির মধ্যে আমরা অ্যাথেনিক ওয়েস্টার্ন দেখে থাকি, বাট সেটার মধ্যে অ্যাথেনিক, আমরা যেহেতু ইন্ডিয়ান আছি অ্যাথেনিকটাকে আমরা বেশি ফোকাস করে থাকবো। তো কবি খুশি কবি গমে সেই জিনিসটা পার্সোনালি আমি বেশি দেখতে পেরেছি। আপনাকে যারা ভালোবাসে ছাত্রছাত্রীরা অবশ্যই শুনবে এবং জানা হয়ে যাবে অনেক কিছু যেগুলো জানে না। ডেফিনেটলি জিজ্ঞেস করবো ফ্যাশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রিয় নায়ক? ঋত্বিক রোশন। আচ্ছা, নায়িকা? নায়িকা সেরকম অনেকজনই আছে, বাট আমি যদি বলি যে হ্যাঁ সোনাক্ষী সিনহা বলবো। কেন কি আমরা অনেক সময় লুক দেখে সেরে, আউটলুক দেখে সেরে আমরা ভেরিফাই করি, জাস্টিফাই করি, বাট আমি বলবো যে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ পার্সোনালিটি, ওভারঅল সব দিক দিয়ে সোনাক্ষী সিনহা। অবসর সময় কিভাবে কাটান? অবসর সময় সেরকম ভাবে হ্যাঁ, এই তো যেটা আমি করতে ভীষণ ভালো পাই, যেহেতু আমি এই ফিল্ডে আছি, ঠিক আছে, তো আমি বলবো যে আমি অবসর টাইমে সেরকম লাইক আর্টিকেলস, ফ্যাশন রিলেটেড, কোরিওগ্রাফি রিলেটেড আর্টিকেলস, ম্যাগাজিন বা ইউটিউব চ্যানেলস, বা আমি আমার ইভেন্টের মধ্যে কীরকম কোরিওগ্রাফি রাখতে পারি বা কি থিম রাখতে পারি সেইগুলো নিয়ে আমি অনেকটা স্টাডি করে থাকি। খুব ভালো লাগলো। আর কি কিছু বার্তা থাকবে আধুনিক প্রজন্মের জন্য যারা ফ্যাশন ডিজাইনকেই বেছে নিয়েছে জীবিকা হিসেবে বা বেছে নিতে চায় গতানুগতিক শিক্ষার পাশাপাশি, তাদের জন্য কি কিছু থাকবে বলার? অনেক কিছুই বলেছেন এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। যারা আশা করছি আগামীতে ফ্যাশন নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য অবশ্যই আমাদের এই সাক্ষাৎকার খুবই প্রয়োজনীয় এবং কাজে লাগলেই আমাদের আজকের বসাও সার্থক হবে। তো তাদের নিয়ে যদি কিছু মেসেজ থাকবে যে তুমি যেটা নিয়ে পড়ো, তুমি সেটা ফ্যাশন নিয়ে পড়ো বা মডেলিং নিয়ে পড়ো, যেটা নিয়ে পড়ো, তোমার আগে মাইন্ড সেট আপ করতে হবে যে তুমি কোনটা নিয়ে পড়বে। তোমার মাইন্ড যদি ফ্লাকচুয়েট হয়, তুমি কোনো ডিগ্রিকে তুমি ফোকাস করে ফ্রুটফুল করতে পারবে না। আর আমি যদি পার্সোনালি বলি যে ফ্যাশন অ্যান্ড মডেলিংকেই চুজ করে সেটাকে আপগ্রেড করতে যাও নিজের লাইফে, তাহলে বলবো যে একদম লয়াল হতে হবে। কেন কি আমাদের ইনার বিউটি আগে নিজেকে ভালো বানাতে হবে পজিটিভে, তারপরে আমাদের আউটার বিউটি এক্সপোজ হবে। তো সবার আগে জেনুইন হবে, লয়্যালটি থাকতে হবে, ডমিনেন্ট থাকতে হবে, সততার মধ্যে কাজ করবে, ডেফিনেটলি সাকসেসে রিচ হবে এই ফিল্ডে। আর কিছু বলবেন? সময় আমাদের একেবারে শেষের পর্যায়ে, শুরু যেহেতু করেছি শেষ করতে হবে, তো তবু যদি কিছু বলার থাকে একটুখানি। এই তো আমরা সবাই জানি যে বাঙালির সবথেকে বড় উৎসবের মধ্যে একটা উৎসব আসছে, বাংলা নববর্ষ। হ্যাঁ, সেটা নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? নতুন কিছু পরিকল্পনা যাতে এই বাঙালির যে নববর্ষটাকে আরো বেশি একটুখানি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ঐতিহ্যকে, বাঙালির ঐতিহ্যকে। এমনিতেও তো আমাদের বাঙালির কালচারটা তো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। আমাদের কালচারটা বলবো যে আমরা ইন্ডিয়ান বলে না, ঠিক আছে, আমাদের কথাই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, ঠিক আছে। তো কথাটা শুনতেই কিরকম লাগে যে এত উৎসব, আমরা এত উৎসবে মেতে উঠি, আনন্দ করি। তো সেই জিনিসগুলো কিন্তু অন্য কালচারে থাকে, সব কালচারই উৎসব থাকে, বাট বাঙালির মতো এতটা থাকে না। 12 মাসের মধ্যে 13টাই পার্বণ। তো বলবো যে বাঙালির খাওয়া দাওয়া, বাঙালির পোশাক, বাঙালির আনন্দ, বাঙালির আমেজ, এই জিনিসগুলো কেউ দিতে পারবে না পৃথিবীতে, সেটা খালি বাঙালি দিতে পারবে। তো কথা হচ্ছে যেহেতু সামনে বাংলা নববর্ষ আসছে, বেঙ্গলি নিউ ইয়ার বলি আমরা, অনেক আনন্দ করো, অনেক মজা করো। যেহেতু বাংলা নববর্ষ, তো সবাই আমরা অ্যাথেনিকে থাকবো। পুরুষরা আমরা যেটা, মেলসরা যেটা আমরা ক্যারি করে থাকি অ্যাথেনিক টাইমে, কুর্তা পাজামা, আর ফিমেলসরা সেরকমভাবে শাড়ি পরতে পছন্দ করে। তো আমরা সেই জিনিসগুলো অনেক দেখতে পারবো। তো বাঙালিদেরকে বলবো যে অনেক মজা করো, অনেক খাওয়া দাওয়া করো, পজিটিভিটি স্প্রেড করো, লাভ স্প্রেড করো, অনেক আনন্দ করো, আর ডেফিনেটলি রসগোল্লা দই খেতে একদমই ভুলবে না। এটা শেষ পাতে আমাদের চাই, তাহলে খাওয়াটাও সম্পূর্ণ হয়। একদম ভালো থাকুন আপনিও। আপনাকে বাসন্তী শুভেচ্ছা, বসন্তের শেষ পর্যায়ে এসে গেছি। ধন্যবাদ আপনাকেও, আগাম নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ আগাম। আর সবাইকে বলবো নতুন প্রজন্ম যাতে সুসংস্কৃতি সম্পন্ন,
পরম্পরাগত ফ্যাশনকে নিয়ে আমরা সবাই, আগামী প্রজন্ম এবং আমরা সবাই এগিয়ে যেতে পারি, এটাই থাকবে আমাদের কামনা, আমাদের বাসনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।